পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে আজ ক্লাস 7-এর একটি গল্প, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর। প্রথমে লেখক সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিই। আধুনিক সময়ের অন্যতম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় 1934 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুরে লেখকের জন্ম। 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। ছাত্রজীবনে তিনি কবিতা, উপন্যাস লেখার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনা করেছিলেন। তিনি সাংবাদিকতাও করেছেন। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। আত্মপ্রকাশ তার লেখা প্রথম উপন্যাস, আর তার প্রথম কাব্যগ্রন্থের নাম একা এবং কয়েকজন। এই একা এবং কয়েকজন নামে শান্তিনিকেতনে কবির বাড়িও রয়েছে। কবি হিসেবে তার খ্যাতি অসামান্য। ছোটদের জগতেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। তার প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর। তার ছদ্মনাম হল নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়। এই সমস্ত ছদ্মনামে তিনি অনেক গ্রন্থ লিখেছেন। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, নানা পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে অন্যতম হল প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, মনের মানুষ, অরণ্যের দিনরাত্রি ইত্যাদি। তার একাধিক গল্প উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে। তার লেখাগুলি চলচ্চিত্রে, সিনেমায়, বেতারে, টিভির পর্দায় নানা ভাষায় রূপ পেয়েছে। 2012 সালের 23 অক্টোবর এই মহান সাহিত্যিক পরলোক গমন করেছেন। আজকে আমাদের গল্প মেঘচোর। মেঘচোর গল্পে আলোচনার আগে প্রথমে বলে নিই, এই গল্পটি একটি কল্পবিজ্ঞানের গল্প। বিজ্ঞানকে তেমন জায়গায় যদি আমরা কল্পনা করি, আগামী অনেক বছর পর বিজ্ঞান এরকম জায়গায় পৌঁছতে পারে, এই ভাবনা নিয়ে, এই কল্পনা নিয়ে, বিজ্ঞানের অগ্রগতির কল্পনা নিয়ে যে গল্পগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় কল্পবিজ্ঞান, ইংরেজিতে সায়েন্স ফিকশন। এরকম একটা কল্পবিজ্ঞানের গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর। মেঘ চুরি। আমরা সাধারণভাবে তো এরকম কথা ভাবতে পারি না যে মেঘ চুরি করছে। সাধারণভাবে ছোটোখাটো নানা জিনিস চুরির সাথে আমরা অবহিত, এই শব্দগুলোর সঙ্গে অবহিত, পরিচিত। কিন্তু মেঘ চুরি এরকম ভাবনা আমাদের কল্পনায়ও আসে না। কিন্তু এই গল্পে এই মেঘ চুরিটাকে একটা অন্যরকম একটা জায়গা দেওয়া হয়েছে, অন্যরকম একটা স্থান দেওয়া হয়েছে। গল্পে আলোচনায় আমরা বিষয়টাকে বুঝতে পারব। এখানে একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে। তার নাম পুরন্দর চৌধুরী। তিনি বৃষ্টি বিজ্ঞানী। এই শব্দের সঙ্গেও আমরা তেমনভাবে পরিচিত নই। বৃষ্টি সংক্রান্ত বিজ্ঞান, এই বিজ্ঞানের যিনি গবেষক, এই বিজ্ঞানের যিনি পৃষ্ঠপোষক, বিজ্ঞানকে যিনি এগিয়ে নিয়ে যান, তাকেই বলে বৃষ্টি বিজ্ঞানী। এখানে পুরন্দর চৌধুরী একজন বৃষ্টি বিজ্ঞানী। তিনি কোনো এক সময় কোনো একটা ঘটনায় তিনি তার যে আবিষ্কারের জন্য তিনি অপমানিত বোধ করেছেন। এই অপমান বোধ থেকে তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একটা কর্মকাণ্ড করার চেষ্টা করেছেন, এবং তার পরিণাম কী হলো গল্পের শেষে রয়েছে সেই টুইস্ট। গল্পের শেষে একটা টুইস্ট রয়েছে, এবং সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই কবিতাটা, এই গল্পটি। গল্পের নাম মেঘচোর। গল্পের আলোচনায় এবার আসছি। পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। এরকম দৃশ্য কেউ কল্পনাও করেনি। এখানে প্রথমে পুরন্দর চৌধুরীর কথা বলা হয়েছে। পুরন্দর শব্দের একটা অর্থ রয়েছে। পুর ধ্বংস করেন যিনি, তাকেই বলে পুরন্দর। পুরন্দর শব্দের অর্থ দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। বলা হয় যখন বৈদিক যুগ যে সময় ছিল, সেই সময় আর্য অনার্যদের মধ্যে মাঝে মাঝে লড়াই লেগে থাকতো, লড়াই, ঝগড়া, ঝামেলা ইত্যাদি লেগে থাকতো। সেই সময় দেবরাজ ইন্দ্র বিভিন্ন দুর্গ ধ্বংস করেছিলেন, এবং তার থেকেই তার নাম হচ্ছে পুরন্দর। দেবরাজ ইন্দ্রকে পুরন্দর বলা হয়। যদিও আমাদের আলোচনায় পুরন্দর চৌধুরী নামটা এসেছে, পরীক্ষায় আসতে পারে যে পুরন্দর শব্দের অপর অর্থ কী, আর বাকি ব্যাখ্যাগুলো যেগুলো আমি দিলাম তা হয়তো নিষ্প্রয়োজন। কিন্তু পড়াশোনার জন্য, কিছু জানার জন্য, পড়াশোনার সাথে তো জ্ঞান সম্পর্কিত, তার জন্য কিন্তু এগুলো, এই ছোট্ট ছোট ইনপুটগুলো, ছোট ছোট তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে।
তো সেই পুরন্দর চৌধুরী বলে একজন বিজ্ঞানী, তিনি এই গল্পের অন্যতম সেরা বিজ্ঞানী, অবশ্যই সেরা বলতে পারি। তিনি তার চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, অসীমা বলে একটা চরিত্রকে তিনি বলছেন, তোমাকে আমি এমন একটা অদ্ভুত দৃশ্য দেখাবো, এমন একটা অদ্ভুত একটা দৃশ্য দেখাবো, যেটা তুমি আগে কখনো পৃথিবীর কেউই, তুমি কেন পৃথিবীর কেউই কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি। এরকম দৃশ্য কেউ দেখেওনি। ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে। ছোট একটা রকেট বা মহাকাশযান, পৃথিবীর যে অভিকর্ষ তার বাইরে যেই যান ছুটে বেড়ায় মহাশূন্যের দিকে খুব দ্রুত, যার মাধ্যাকর্ষণ শক্তির বাইরে নানা জ্বালানির মাধ্যমে নিউটনের তৃতীয় গতিসূত্রকে অবলম্বন করে যে যান ছুটে বেড়ায় তাকেই বলা হয়েছে যে রকেট। অনেক অন্যভাবে বলা যায় হাউইও বলা হয় রকেটকে। সেই রকেট কোথায় পাক খাচ্ছে? আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে। তার কথাই লেখক এখানে বলেছেন। কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে, কম্পিউটার রকেটটাকে ঘুরিয়ে যাচ্ছে। দুটো আসন রয়েছে সেই রকেটের মধ্যে, এই রকেটের দুটো আসনের মধ্যে দুজন বসে রয়েছেন, একজন এই পুরন্দর চৌধুরী, আরেকজন যার কথা বলা হয়েছে তার নাম হলো অসীমা। পুরন্দরের মুখখানা ফর্সা, একেবারে গোল, প্রায় চাঁদের মতন, এই বর্ণনা দিচ্ছেন লেখক। তার চোখের মণি দুটো নীল। তার বয়স 50-এর কাছাকাছি। এই তথ্যগুলো মাথায় রাখবে, তাকে কেমন দেখতে, তার বয়স কত। বৃষ্টি বিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে তার নাম। বৃষ্টি সংক্রান্ত বিজ্ঞান, তার তিনি গবেষক, তার তিনি প্রচারক, তিনি সে বিজ্ঞানের পুরোধা ব্যক্তি। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। সাহারা মরুভূমির প্রসঙ্গ এখানে এসছে। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশ, যেই আফ্রিকা মহাদেশ রয়েছে তার উত্তরের বিশাল জায়গা জুড়ে এই মরুভূমি রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি এটি। প্রায় 12টি দেশ, আলজেরিয়া, মিশর, লিবিয়া, মালি, সুদান, তিউনেসিয়া সহ প্রায় 12টি দেশ এই মরুভূমির মধ্যে অবস্থান করছে। অর্থাৎ এই 12টি দেশ জুড়ে এই মরুভূমি অবস্থান করেছে। এই সাহারা মরুভূমি পৃথিবীর অন্যতম সেরা, পৃথিবীর বৃহত্তম এই মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটেছেন। যেখানে বৃষ্টিপাতের একান্ত অভাব, যেখানে বৃষ্টিপাত হয় না, সেই সাহারা মরুভূমি অঞ্চলে এই পুরন্দর চৌধুরী, যিনি বৃষ্টি বিজ্ঞানী নামে পরিচিত, তিনি বৃষ্টিপাত ঘটিয়েছেন। এটা একটা বিজ্ঞানের বিস্ময়, অবাক করা একটা ব্যাপার। যেখানে বৃষ্টিপাত হয় না সেখানে তিনি মেঘ নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়েছেন। এটা একটা সাংঘাতিক কাণ্ড। এজন্য তার প্রশংসা যত হয়েছে, নিন্দে হয়েছে প্রায় ততটাই। এই জন্য তিনি যেমন প্রশংসা পেয়েছেন একজন বিজ্ঞানী হিসাবে, তার খ্যাতি যেমন বেড়েছে, পাশাপাশি এই কাজের সমালোচনা হয়েছে অনেক। মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয়। সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন এই গল্পটা পড়াচ্ছি, এই সময়ও কিন্তু এরকম ঘটনাগুলো ঘটছে। অনেক প্রায় বছরখানেক আগে বা বছর দেড়েক আগে চীন দেশে এরকম ঘটনা, বৃষ্টি যখন হচ্ছে না তখন এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এরকম ঘটনার কথা আমরা পেপারে, আমরা টিভিতে, খবরে আমরা কিন্তু দেখেছি। তাই এই ব্যাপারটা কিন্তু এই সময় দাঁড়িয়ে কল্পবিজ্ঞানের পর্যায়ে কিন্তু নেই, বাস্তব রূপ পেয়েছে। মেঘ থেকে ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানো হচ্ছে, এখন আর নতুন ব্যাপার নয়। কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন। অন্য দেশ থেকে মেঘটা তিনি নিয়ে এসছেন। ওই সাহারার উপরে মেঘটা সঞ্চারিত হয়নি, সেই মেঘটা থেকে তিনি বৃষ্টি করেননি। সেই দেশে এবার বৃষ্টি কমে যাবে। যেই দেশ থেকে তিনি মেঘটাকে নিয়ে এসেছেন সেই দেশে তো বৃষ্টি কমে যাবে, সেই দেশেও তো মেঘের দরকার, বৃষ্টির দরকার। তাই এক দেশ থেকে কেন তিনি মেঘ নিয়ে অন্য দেশে বৃষ্টি ঘটিয়েছেন? তাহলে যেই দেশ থেকে তিনি নিয়ে এসছেন তার মানে সেই দেশ থেকে মেঘটাকে তিনি চুরি করেছেন। এটাকে মেঘ চুরি বলা যায়, এটাই মেঘ চোর, তাই তাকে মেঘ চোর বলা হচ্ছে। রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ দাবি তুলেছে মেঘ চুরি আইন করে বদলানো দরকার। এইভাবে যদি কেউ মেঘ চুরি করতে থাকে তাহলে তো হবে না। এভাবে মেঘ চুরি করলে তাহলে অন্যান্য দেশের কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ, রাষ্ট্রসংঘ মূলত 1939 থেকে 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত বিশ্বে যাতে আবার যুদ্ধের পরিবেশ নতুন করে না সৃষ্টি হয়, স্থায়ী শান্তি বজায় থাকে, তার জন্য একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও, যেটাকে বাংলায় বলা হয় রাষ্ট্রসংঘ।
সেই রাষ্ট্রসংঘ 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সমস্ত বিশ্বজুড়ে আন্তর্জাতিক যে সমস্ত আইনগুলো রচনা করা দরকার, আন্তর্জাতিক নিয়মগুলো রূপায়ণ করা দরকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্রসংঘের মূল দায়িত্ব হলো সমস্ত বিশ্বের মধ্যে একটা সুন্দর ব্যবস্থা বজায় রাখা, বিশ্বের যাতে ঠিকঠাক আইনগুলো বজায় থাকে তা দেখা। এর সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। তো সেই রাষ্ট্রসংঘের অনেক দেশ, রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত অনেক দেশ, 193টা দেশ রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত দেশের তালিকায় রয়েছে। তার মধ্যে অনেকগুলো দেশ দাবি তুলেছে যে এই মেঘ চুরি করে যদি এইভাবে বৃষ্টি ঘটায় প্রত্যেকটা দেশ, তাহলে আগামী দিনে কিন্তু বিপদ বাড়বে। তাই মেঘ চুরি আইন করা দরকার, মেঘ চুরির আইন এবং আইন করে এই মেঘ চুরি ঠেকানো দরকার। অসীমা যার কথা বলা হচ্ছে তার বয়স 27। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। আমেরিকার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হলো আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি। আমেরিকার পূর্ব দিকে যে ম্যাসাচুসেটস বলে যে প্রদেশ রয়েছে, সেই ম্যাসাচুসেটসে এই হার্ভার্ড ইউনিভার্সিটি অবস্থিত। পৃথিবীতে সেরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি, যেগুলো লন্ডনে অবস্থিত। একই রকমভাবে এই হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটি আমেরিকা অবস্থিত, এর কথাও একই সঙ্গে আলোচনায় আসে। সেই আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সে ইতিহাস নিয়ে গবেষণা করে, সে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে এসেছিলেন। আমেরিকার একটি শহর হলো বোস্টন শহর। আমেরিকার একটি শহর, যেই জায়গাটার কথা বললাম কিছুক্ষণ আগে, ম্যাসাচুসেটস, সেই ম্যাসাচুসেটসের রাজধানী হলো এই বোস্টন। এই বোস্টনের কথা লেখক বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে এই বোস্টন শহরটি অবস্থিত। সেই বোস্টন শহরে কি হয়েছিল? আবহাওয়ার বিষয়ে একটি আলোচনা সভা বসেছিল। এই আবহাওয়া বিষয়ে একটা আলোচনা সভায় তিনি ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। ভারতবর্ষের মূলত বাংলার প্রতিনিধিত্ব করতে। সেখানে অসীমার সঙ্গে হঠাৎ তার সাক্ষাৎ হয়, অসীমার সঙ্গে হঠাৎ তার আলাপ হয়। অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল। সে আলোচনা সভায় বোস্টন শহরে হয়েছিল, কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান। কার্পভ বলে একজন বিজ্ঞানী, তার সঙ্গে পুরন্দর চৌধুরীর ঝামেলা হয়। পুরন্দর চৌধুরীকে তিনি মেঘচোর বলেছিলেন, যেহেতু পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়েছেন। এবং এই উত্তপ্ত বাক বিতণ্ডা, ঝামেলা, উত্তপ্ত কথাবার্তার ফলে পুরন্দর চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। যখন তিনি চোখ মেললেন, তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি, অর্থাৎ অসীমা। সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই, তিনি বিয়েও করেননি। বিদেশে একটা অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? এখানে তো কোনো বাঙালির থাকে, অনেকেই বাঙালি আছে, কিন্তু বাঙালি একটা মেয়েকে হঠাৎ করে দেখার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, একটা বিস্ময় আছে, অবাক হওয়া ব্যাপার আছে। সেই অবাক হওয়া ভাব থেকে তিনি তার পরিচয় জিজ্ঞেস করেছিলেন। অসীমা বলেছিল, আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। এটা অবাক করা একটা পরিচয় দিয়েছিল অসীমা, যে সে তার ছোট ভাইয়ের মেয়ে। পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি। তার একটা ছোট ভাই ছিল, একটা ভাই ছিল ঠিকই, কিন্তু সেই ভাই নিরুদ্দেশ হয়ে গেছে, নিখোঁজ হয়ে গিয়েছিল 25 বছর আগে। সেই ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। যে ভাই নিখোঁজ হয়ে গিয়েছিল 25 বছর আগে, তার নাম ছিল দিগ্বিজয়। দিগ্বিজয় শব্দের অর্থ বিভিন্ন দিক যে জয় করেছে, সমস্ত দিক যে জয় করেছে তাকে বলে দিগ্বিজয়। অসীমা বলেছিল, আমার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি। আপনারা যেটা জানেন যে আমার বাবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তেমন কিছুই নয়। তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন। তিনি বিভিন্ন দেশ ঘুরছিলেন এবং ঘুরতে ঘুরতে আলাস্কা বলে যে জায়গাটার কথা বলা হয়, সেই আলাস্কায় তিনি এসেছিলেন। আলাস্কা হলো আমেরিকার উত্তর পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একটা প্রদেশ। সুমেরু মহাসাগর, পূর্বে কানাডা এবং দক্ষিণ পশ্চিম দিকে জুড়ে আছে প্রশান্ত মহাসাগর। সেরকম একটা জায়গা হলো আলাস্কা। অবশ্যই এটি একটি ঠান্ডার জায়গা, তার কথাই লেখক বলেছেন, তার পরিচয় দিয়েছেন। সে আলাস্কা বলে যে জায়গাটা আছে, সে আলাস্কায় এসে তিনি থাকা শুরু করেছিলেন এবং সেখানেই তিনি বিয়ে করেছিলেন একটা এস্কিমো মেয়েকে। এস্কিমো জনজাতি বা এস্কিমো যারা
তারা পূর্ব সাইবেরিয়া, আলাস্কা, কানাডা এবং গ্রিনল্যান্ড জুড়ে এই জনজাতির মানুষরা বাস করে। এদের দুটো শ্রেণী, একটা ইউপিক এবং একটা হলো ইনুইট। এই দুটো শ্রেণীতে বিভক্ত হলো এই এস্কিমো। সেই এস্কিমো জনজাতির একটি মেয়েকে দিগ্বিজয়, যার কথা বলা হয়েছে, তিনি নাকি বিয়ে করেছিলেন এবং সেই হলো এই অসীমার মা। আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন, অর্থাৎ দিগ্বিজয় খুব ভালোবাসতেন, মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন। অর্থাৎ অসীমা পরিচয় দিল যে সে তার ভাই দিগ্বিজয়ের মেয়ে। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি, তার ভাইঝি, তাই তিনি তাকে ছাড়তে চাননি। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং আবহাওয়ার নানা রকম রহস্য অসীমার কাছে উন্মোচন করছেন, অসীমাকে আবহাওয়ার নানা ধরনের রহস্য সম্বন্ধে জানাচ্ছেন। ঘুরতে ঘুরতে এখন তারা এসেছেন আলাস্কার আকাশে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে এখানে থাকতো, সে জায়গাটাও দেখা হয়ে গেছে। সেখানে অবশ্য এস্কিমোদের ইগলুর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে। যেখানে অসীমারা আগে থাকতো সেখানে আগে এস্কিমোদের, যেহেতু তার এস্কিমো হলো তার মা, ইগলু বানাতো, সেই ইগলু আগে থাকতো। এখন ইগলু আর নেই, এখন সব এয়ার কন্ডিশন বাড়ি হয়েছে। ইগলু কি? এস্কিমোদের তৈরি বরফের বাড়ি। সেই ছবি আমি তোমাদের স্ক্রিনে দিচ্ছি যে ইগলু কেমন দেখতে হয়। বরফ দিয়ে এই বাড়িগুলো তৈরি হয় এবং এমনভাবে তৈরি হয় যে ভেতরের উষ্ণতা তারা একটা ইনস্ট্যান্ট একটা উষ্ণতা বজায় রাখে, ভেতরের উষ্ণতা বাড়েও না কমেও না, ফলে তাদের সেই ঘরগুলোতে থাকতে সুবিধা হয়। কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ে, বরফের হাওয়া বয়ে যায়, ঠান্ডা স্রোত বয়ে যায়, কিন্তু তারা এই ঘরগুলোতে উষ্ণতা, তারা একটা ইনস্ট্যান্ট একটা উষ্ণতা বজায় রাখে, কনস্ট্যান্ট একটা উষ্ণতা বজায় রাখে এবং তার ফলে তাদের সেখানে থাকতে সুবিধা হয়। সেই ইগলুর কথা বলা হয়েছে। সেই ইগলু এখন আর নেই, এখন আধুনিক বাড়ি হয়েছে, এয়ার কন্ডিশন বাড়ি। এই এয়ার কন্ডিশন বাড়ির মধ্যে বাড়ির উষ্ণতাও একটা নির্দিষ্ট জায়গায় বজায় রাখা যায়, তার কথা বলেছেন। পুরন্দর চৌধুরী নিচের দিকে তাকিয়ে দেখো, পুরন্দর চৌধুরী বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখছো বলতে পারো? অসীমা বলল, দেখতে পাচ্ছি একটা সোনালি রঙের পাহাড়, চূড়ার বরফের উপর রোদ পড়েছে বলে সত্যি সোনার মতো ঝকঝক করছে। পুরন্দর চৌধুরী বলছেন, ওই পাহাড়টার নাম জানো? অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোল বেশ ভালোই জানে। সে বলল, আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে, তবে ওই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন। মাউন্ট চেম্বারলিন আলাস্কার ব্রুকস পর্বতমালা বলে যে পর্বতমালা রয়েছে তার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো মাউন্ট চেম্বারলিন, যেটার উচ্চতা হলো 2749 মিটার। এই মাউন্ট চেম্বারলিনের কথা বা মাউন্ট চেম্বারলিনকে কিন্তু এই পুরন্দর চৌধুরী দেখাচ্ছেন। তার পাশেই কুয়াশায় ঢাকা একটা হ্রদ, একটা জলভাগ দেখা যাচ্ছে, তার নাম হলো লেক শ্রেভার। লেক শ্রেভার বলে একটা জলভাগ দেখা যাচ্ছে, তার কথাও এখানে উল্লেখ করা হচ্ছে, লেক শ্রেভারের কথা। তো মাউন্ট চেম্বারলিন এবং তার পার্শ্ববর্তী লেক শ্রেভারের কথা এখানে বলা হচ্ছে, সেটা দেখাচ্ছেন অসীমাকে পুরন্দর চৌধুরী। পুরন্দর খুশিও বললেন, বাহ, এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে, কিন্তু তুমি মুখ খুলতে পারবে না। বেটা কার্পভ কীরকম জব্দ হয় এবার দেখো। এবার তোমাকে আমি একটা জিনিস দেখাবো, সেটা পৃথিবীর আর কাউকে বলতে পারবে না। এই ঘটনা বা এই যে কীর্তি আমি যেটা করতে চলেছি তার মাধ্যমে কার্পভ আমাকে মেঘচোর বলেছে, কার্পভকে আমি জব্দ করব। অসীমা মৃদুভাবে বলল, বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আর একজনকে জব্দ করা। বিজ্ঞানের কাজ হলো গবেষণা, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বা বৈজ্ঞানিক কীর্তিকলাপের মাধ্যমে মানব কল্যাণ করা, কিন্তু একে অপরকে জব্দ করতে গিয়ে মানব জাতির ক্ষতি করা, এটা কখনোই বিজ্ঞানের উদ্দেশ্য নয়। এটা অসীমা, এই ছোট্ট মেয়ে, সে কিন্তু তাকে মানে এখানে পুরন্দর চৌধুরীর থেকে তো অনেকই ছোট, বিজ্ঞান গবেষণার দিক থেকেও হয়তো তার কোনো ধারণা নেই, সেই জায়গায় সে কিন্তু এই বোধটা বা এই যে কথাটা, নীতিমূলক যে কথাটা, সেটা তাকে বোঝানোর চেষ্টা করলো।
কিন্তু পুরন্দর চৌধুরী বলতেই লাগলেন, বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু। আমাকে মেঘচোর বলে এত সাহস! আমি অন্যায়টা কি করেছি? সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায়। সাইবেরিয়ায় অত বরফ, সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে? আমি সাইবেরিয়া থেকে, সাইবেরিয়া বলে যে এই জায়গাটার কথা বলা হয়েছে, সেই সাইবেরিয়া হলো প্রচণ্ড ঠান্ডার একটা জায়গা। সাইবেরিয়া, সেই সাইবেরিয়া যেটি উত্তর এশিয়ার ইউরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে জায়গাটা বিস্তৃত, যে জায়গাটা ঘন বরফে সমস্ত সময় ঢাকা থাকে, সেই জায়গা থেকে বরফ এনে আমি বৃষ্টি ঘটিয়েছি সাহারায়। তা সাহারায় যেখানে বৃষ্টি হয় না, আর যেখানে প্রচুর বরফ, সেখান থেকে যদি আমি একটু বৃষ্টি এনে মেঘ এনে সেখানে বৃষ্টিপাত ঘটায়, তাতে কি ক্ষতি হয়েছে? অর্থাৎ বিজ্ঞানের দম্ভ তার কথার মধ্যে প্রকাশ পাচ্ছে। তিনি গবেষক হিসাবে, বিজ্ঞানী হিসাবে অনেক উঁচু দরের, কিন্তু কোনটা ন্যায় অন্যায়, কোনটা উচিত অনুচিত, এই বোধ তার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে না পুরন্দর চৌধুরীর মধ্যে। আবিষ্কারের যে ইচ্ছে, আবিষ্কারের যে প্রবল একটা উন্মাদনা, এবং নিজেকে একজন বড় বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করার যে উদগ্র যে একটা বাসনা, সেটা কিন্তু তার মনের মধ্যে বারবার ফুটে উঠেছে। এবং সেই ভাবনা থেকে, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, সেই ভাবনা থেকে বিজ্ঞান সংক্রান্ত এমন এমন কাজ করতেও তিনি পিছোপা হতে চান না, অর্থাৎ এমন কাজ করা থেকে তিনি পিছোচ্ছেন না যে কাজ হয়তো মানবজাতির ক্ষতি করবে। এবং অন্য একজন বিজ্ঞানী তাকে কি বলেছে, এই ভাবনা থেকে তাকে পরাস্ত করার জন্য, তাকে সাহায্য করার জন্য তিনি এমন কাজ করছেন যেটা মানব জাতির কল্যাণ তো হবেই না, মানব জাতির ক্ষতি হতে পারে। অসীমা বলল, কিন্তু একবার এরকম শুরু করলে, তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে, তখন সে দেশের মানুষের কি অবস্থা হবে? কোনো দেশ থেকে যদি অন্য দেশে বারবার করে এইভাবে মেঘ নিয়ে যাওয়া হয়, চুরি করে নেওয়া হয়, তাহলে অন্য দেশ থেকেও তো বৃষ্টি পাবে না, সেক্ষেত্রে তো অন্য দেশের ক্ষতি হবে। সেই কথা অসীমা তাকে বুঝিয়ে দিল। আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না। যাকগে, সে কথা পরে। তুমি তো ইতিহাসের ছাত্রী, পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো? এই প্রশ্নটা অসীমাকে পুরন্দর চৌধুরী জিজ্ঞেস করলেন। শেষ তুষার যুগ কবে এসেছিল? তুষার যুগ মানে যেই সময়কালটাকে বলা হয়, যে সময়কালে সমস্ত পৃথিবী জুড়ে বরফে ঢাকা পড়ে গেছিল, বরফে ঢাকা পড়েছিল, এমন পৃথিবীতে কিছু সময় এসেছিল, সেটাকে বলে তুষার যুগ। এই প্রশ্ন জিজ্ঞেস করলেন। এটা ঠিক ইতিহাসের বিষয় নয়, প্রাগৈতিহাসিক ব্যাপার। যে সময় ইতিহাস রচিত হয়নি, সেই সময়টাকে বলে প্রাগৈতিহাসিক বিষয়। তবু আমি এটা জানি, সে হিমযুগ শেষ হয়েছিল 13,000 বছর আগে। ঠিক বলেছ, এই লেক সেভার তৈরি হয়েছিল সেই সময়, অর্থাৎ সেই 13,000 বছর আগে। মাউন্ট চেম্বারলিনের বরফ গোলা জল এই লেকে এসে জমে, আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলিনের চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে যায়। এটা একটা সাইকেল বা একটা চক্র চলছে। যেমন জল থেকে বৃষ্টি হয়, সেরকম মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, আবার জলে পড়ছে, অনেকটা সেই রকম। এখানে কেবলমাত্র দুটো কথা বলা হয়েছে, মাউন্ট চেম্বারলিনে বরফ গলা জল লেকে এসে জমছে, আবার এই জল বাষ্প হয়ে গিয়ে আবার মাউন্ট চেম্বারলিনের চূড়ায় গিয়ে বরফ হচ্ছে। এটা একটা সাইকেল বা চক্র। এখানে অসীমা এই পরিপ্রেক্ষিতে বললো, যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি হয়, সেরকম। ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো। আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো? মেঘ হয়ে 95,000 কিউবিক মাইল। কিউবিক মাইল একটা হিসাব, ঠিক আছে, ঘন মাইল বলা হয়। তো 80,000 কিউবিক মাইল, যে 95,000 কিউবিক মাইল মেঘ হয়ে উড়ে যাচ্ছে, বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যাচ্ছে, তার মধ্যে 80,000 কিউবিক মাইল সমুদ্র থেকে যায়, আবার ঠিক 80,000 কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। আর মাত্র 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ, জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে। অর্থাৎ 15,000 কিউবিক মাইল বৃষ্টি হয়, বাকিটা আবার সমুদ্রে ফিরে যায়। পৃথিবীর এটা একটা নিখুঁত হিসেব, কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এতদিন 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়েই মানুষের চলতো, কিন্তু পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, আরও বেশি বৃষ্টি দরকার। আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন? হ্যাঁ, ওই যে নিচে দেখছো লেক সেভার, এখানে একটা মজার ব্যাপার ঘটছে। এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না, কিছুটা কম ফিরে আসছে। অর্থাৎ হ্রদটা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আমি হিসেব করে দেখেছি, এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরও 10,000 বছর লাগবে। এইভাবে যে প্রতিদিন শুকোচ্ছে, এটা পুরোপুরি যদি হ্রদটা শুকোতে হয় 10,000 বছর লাগবে। আপনি কি করে জানলেন ঠিক 10,000 বছর লাগবে? অঙ্কের হিসেব। তুমি পৃথিবীর যে কোনো পাহাড়, নদী, পুকুর, খালবিলের কাছে আমায় নিয়ে যাও,
আমি অঙ্ক করে কষে বলে দেবো সেখান থেকে কত জল বাষ্প হয়ে যাচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে ফিরে আসছে। এই অঙ্ক আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কার্পভও কিছুটা জানে, তবে আমার চেয়ে কম। আমি তো ইতিহাস পড়ি, অঙ্ক আমার মাথায় ঢোকে না। ইতিহাসও তো অঙ্ক লাগে, অবশ্য সাধারণ যোগ বিয়োগ। আচ্ছা, ইতিহাসের ছাত্রী, তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো? আটলান্টিস বলে একটা লুপ্ত সভ্যতার প্রসঙ্গ এখানে এসেছে। আটলান্টিস আটলান্টিস বলে নাকি একটা লুপ্ত সভ্যতা, অর্থাৎ এখন আর পৃথিবীতে এই সভ্যতা নেই, কিন্তু একসময় ছিল। প্রাচীন গ্রিক লেখকদের, মূলত প্লেটোর লেখা গ্রন্থ টিমিয়াস এবং ক্রিটিয়াস গ্রন্থে এই লুপ্ত সভ্যতা বা এই আটলান্টিক সভ্যতার কথা বলা হয়েছে। একসময় সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল, এই সভ্যতার কথা বলা হয়েছে। যদিও এটা গ্রিক লেখকদের কল্পনায় হয়তো আছে, বাস্তবে হয়তো ছিল না। সেটা কোথায় ঠিক ছিল বলতো? এটাও কিন্তু ইতিহাসের বিষয় নয়। অসীমা বলছে আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের কল্পনা। অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি যদি বলি এই লেক সিলভারের তলাতে চাপা পড়ে আছে, এই কথার উত্তরে অসীমা বলছে সেটা 10,000 বছর পরে জানা যাবে, কারণ এখানে সমস্ত বরফ বাষ্প হয়ে যেতে 10,000 বছর লাগবে। পুরন্দর চৌধুরী এই কথা শুনে হা হা করে হেসে উঠলেন। ছোট্ট একটা মশলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন, তুমি একটা লবঙ্গ নেবে? অসীমা একটা লবঙ্গ নিল। পুরন্দর চৌধুরী বললেন, তুমি আর আমি কেউই তো 10,000 বছর বাঁচবো না। ততদিন পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ। 10,000 বছর তো দূরের কথা, আমি 10 বছরও অপেক্ষা করতে রাজি নই। অসীমা চোখ বড় বড় করে বলল, তাহলে কি আপনি এই লেকটা দেখতে চান খুঁড়ে দেখতে চান? এ তো প্রায় সবটাই বরফে ঢাকা। পুরন্দর মাথা নেড়ে বললেন, খোঁড়াখুড়ি তো তোমাদের কাজ। তোমরা ইতিহাস নিয়ে কাজ করো, প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করো, খোঁড়াখুড়ি করে কি আছে সেটা তোমরা খুঁজে বের করে তার বয়স নির্ণয় করো। আমি জল নিয়ে কারবার করি। জল কি খুঁড়তে হয়? এই তো এত বড় একটা লেক পড়ে আছে এখানে, এটা অপ্রয়োজনীয় তাই না? এখানে শুধু শুধু লেকটা পড়ে রয়েছে, কোনো কাজে লাগছে না, কোনো মানুষ এখানে আসে না। 10,000 বছর ধরে লেকটা নিজে নিজে শুকোতো। অতদিন অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয়? এত বড় লেকটা শুকোবেন কি করে? সেই জল ফেলবেন কোথায়? মেঘ করে উড়িয়ে দেবো, ছড়িয়ে দেবো, সেই মেঘ কার্পভের দেশে পাঠিয়ে দেবো। ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করে, তাই এখানে মেঘ করে সমস্ত জল আমি ওই দেশে পাঠিয়ে দেবো। এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? এই যে আপনি মেঘ থেকে বৃষ্টি করবেন, এত বৃষ্টি যদি কোনো দেশে গিয়ে পড়ে, তাহলে তো সেখানে অবিশ্বাস্য রকমের জল বেড়ে যাবে, বন্যা হয়ে যাবে, সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কি আর হবে? সাইবেরিয়া বড়জোর 1 ইঞ্চি বেশি বরফ জন্মে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। এত বড় লোক কি শুকিয়ে ফেলা যায়? পুরন্দর বলল, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে। বড় বড় বিজ্ঞানের আবিষ্কার যখন হয় কেউ বিশ্বাস করে না। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা ছোট, কিন্তু তার ফল হয়েছিল বিরাট। 10 লক্ষ বছরের কিছু বেশি আগে এই পৃথিবীর তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল। সেটা তুমি জানো? এরকম হয়, পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে, মাঝে মাঝে। এই ধরো 10-15 হাজার বছর পরে পরে সেটাকে পুরন্দর চৌধুরী মাঝে মাঝে বলেছেন। আমি যেবারের কথা বলছি সেবার পৃথিবীর উত্তাপ কমেছিল প্রায় 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। এটা একটা উত্তাপ নির্ণয়ের একটা একক, ফারেনহাইট। সেলসিয়াসের হিসাবে খুব বেশি হলে 2.2 সেলসিয়াস। ফারেনহাইট এই কথা তোমরা জানো, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে যা মাত্রা, সেলসিয়াসে তার চাইতে কম বলা হয়েছে, এবং সেটাই হয়। তাতে গোটা এই যে 2.2 অর্থাৎ 2.2 ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল, তাতে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল 1,000 ফিট উঁচু। 1,000 ফিট উঁচু বরফ জমে গেছিল। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য, এটা কিন্তু সবাই জানে। অসীমা বলল, আপনার কথা অবিশ্বাস করবো কেন? আমি ভাবছিলাম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন। আমি প্রথমে ভেবেছিলাম আপনি আমাকে নিয়ে মজা করছেন। না, এসব ঠাট্টার ব্যাপার নয়। এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলে কি কাণ্ড হয়? সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে সব বরফ গলতে শুরু করবে। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের উপর নির্ভর করত। এখন মানুষই তো পারে। যেসব পাগলগুলো অ্যাটম বোমা বানাচ্ছে, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসাথে ফাটাতে শুরু করে, তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, এই সমস্ত কথা এসছে। বিভিন্ন দেশ, আমরা শুনি যে বিভিন্ন দেশ অ্যাটম বোমা বানাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে ফাটাচ্ছে। যেমন হিরোশিমা নাগাসাকিতে বোমা ফাটানো হয়েছিল, পারমাণবিক বোমা
যেটাকে অ্যাটম বোমা বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা ফাটানো হয়েছিল, হিরোশিমা নাগাসাকি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। একই রকম ভাবে হাইড্রোজেন পরমাণুকে জুড়ে হাইড্রোজেন বোমা বানানো হয়, এটার ধ্বংসাত্মক ক্ষমতা আরো বিশাল, তার কথা বলা হয়েছে। সে হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা, সেগুলো যদি ফাটায় যেরকম শক্তি হবে, পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে, তার কথা এখানে পুরন্দর চৌধুরীর মুখের মধ্য দিয়ে শোনা যাচ্ছে। সে কথা জানি, এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি? আমিও সব বোমা টোমায় বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী, আমার আবিষ্কার সবসময় মৌলিক, আমার আবিষ্কার সবসময় ইউনিক, অন্যদের সাথে আমার আবিষ্কারগুলো মিলবে না। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমানুষ নেই, কোনো মানুষ নেই, তুমি তো দেখতেই পাচ্ছ, এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা। আমি যে আবিষ্কারটা করেছি তার পরীক্ষা আমি এখানে করব। শুধু তুমি থাকবে তার সাক্ষী। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেবো, 5 মিনিটে আমি শুকিয়ে দেবো। সত্যি কি তা সম্ভব? এক্ষুনি দেখতে পাবে। এত বড় লেকটা জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে, তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? এই যে বিশাল মেঘ হবে, আমরা তো রকেটে রয়েছি, এই রকেট তো গুড়িয়ে দেবে, রকেট তো তাহলে থাকবে না। তাহলে আমরা কিভাবে থাকবো এখানে? আমরাও তো শেষ হয়ে যাব। আমরা মেঘলোকের অনেক উঁচুতে উঠে যাব, এই মেঘের এলাকার মধ্যেই থাকবো না, মেঘলোকের অনেক উপরে উঠে যাব। মেঘ আর কতটা উঠতে পারে? তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়া পাঠাবেন? সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। যেসব দেশে বৃষ্টি কম, তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? উড়িয়ে নিয়ে বেড়াবো, এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের উপর দিয়ে মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়, কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না? অন্য দেশে যে মেঘটা রয়েছে অলরেডি, সেই মেঘও তো এই মেঘের সাথে উড়ে যেতে পারে। তা পারে অবশ্য, জানো অসীমা, এত বড় একটা জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসাথে জুড়ে নিতে পারি। তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি। আমি হব আকাশের দেবতা ইন্দ্র। ইন্দ্র যেমন দেবরাজ, তেমনি আমি আকাশের দেবতা ইন্দ্র হব। আমার নাম পুরন্দর। তার মানে জানো তো, যে কজন বিজ্ঞানী আমার সাথে শত্রুতা করেছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি। অর্থাৎ আমি চাইলে তাদেরকে বৃষ্টিই দেবো না, সমস্ত মেঘকে আমি কন্ট্রোল করব। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বলল, এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না তা নয়। আপনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতো ঘুরছেন, মেঘ বিক্রি করছেন, মেঘ নেবে বলে। আর সব কটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন বৃষ্টি নেবে। এটা ভাবতে কীরকম মজা লাগছে। পুরন্দর বললেন, তুমি ঠিকই বলেছ, এটা মজার ব্যাপারই। আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু এই কার্পব আমাকে মেঘচোর বলেছে। ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও ধার শোধ, সাইবেরিয়ার কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। অসীমা বলল, কিন্তু সাইবেরিয়া যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোনো দেশকে যদি ভাসিয়ে দেয়? পুরন্দর বলল, সেই রকম একটা ঝুঁকি আছে ঠিকই, কোনো জায়গায় ভেঙে পড়তে পারে। কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কী হবে তা তো বলা যায় না। তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি, একটু রিস্ক তো নিতেই হয়। অবশ্য আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। যেই জায়গায় আমি নিয়ে যেতে চাই সেই জায়গায় নিয়ে যেতে পারবো। মনে করুন সাইবেরিয়ার দিকে যদি না যায় মেঘটা, আপনার দেশ কলকাতার আকাশের উপর ভেঙে পড়ে, তাহলে সেই দেশের অবস্থা কি হবে? এরকম জলভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেবো না। মেঘটা এদিক ওদিক গেলে আমি ফাটিয়ে দেবো কোনো নির্জন জায়গায়। এবারে তিনি নিচু হয়ে বসার জায়গার তলা থেকে একটা ফাইবার গ্লাসের বাক্স বার করলেন। ফাইবার গ্লাস কাঁচ, বালি ইত্যাদি জাতীয় যৌগ দিয়ে তৈরি একরকম জিনিস। সেই ফাইবার গ্লাসের বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতু দিয়ে তৈরি একটা বল তিনি বার করলেন। সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, এটা দেখছো অসীমা, এটা আমার নিজের তৈরি। মার্কারি বা পারদের সঙ্গে আরও 11টা ধাতু মিশিয়ে আমি এই নতুন অ্যালয়, এই নতুন যৌগ, বিভিন্ন ধাতু দিয়ে বানানো হলে সেটাকে বলা অ্যালয় বা যৌগ। এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলে এটা গরম হতে শুরু করে। তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনা করতে পারবে না। যদি জল জাতীয় জিনিস বা জলের ছোঁয়া লাগে, তাহলে এটা গরম হতে থাকে এবং বিশাল গরম হয়ে যাবে। দেখো বাতাসে যে জলকণা আছে তাতে এটা গরম হতে শুরু করেছে। সেই জন্য এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়, অর্থাৎ এমন জায়গায় রাখতে হবে যেখানে এয়ার ঢোকে না, নাহলে সেটা গরম হয়ে যাবে। অসীমা হাত দিয়ে দেখলো সত্যি বলটা বেশ গরম। পুরন্দর বলল, আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশবার পর 5 মিনিটে এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেকটা বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে।
তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কিনা। দুরকম আবিষ্কারই হবে, অর্থাৎ এই বলটার পরীক্ষাও হবে, বলটা কিভাবে পুরো লেকটাকে বাষ্প করে দিল, এবং তারপর এই মেঘটাকে নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা হবে। পাশাপাশি নিচে যে আটলান্টিস আছে, আমি বলছি আটলান্টিস সভ্যতা, সেটা দেখাও যাবে, অর্থাৎ দুটো আবিষ্কার হবে। অসীমা জিজ্ঞেস করলো, আমরা মেঘলোকের ওপরে উঠে গেলে মেঘের তলায় কি আছে তা দেখব কি করে? দেখতে পেলে তো হলো। আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়ে নষ্ট হয়ে যাবে? না না, এর ধ্বংস নেই, এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে। সব জল শুকিয়ে গেলে এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। এবার তাহলে শুরু হোক আমাদের পরীক্ষা। অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করে বলল, পুরন্দর চৌধুরী, এই বলটাকে আপনি এবার এই এয়ারটাইট বাক্সে ঢোকান। এবার আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ এখানেই গল্পের টুইস্ট রয়েছে। এতক্ষণ অসীমার সঙ্গে পুরন্দর চৌধুরীর কথোপকথন হলো, কিন্তু যখন পুরন্দর চৌধুরী তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে যাবে, তখনই অসীমা কিন্তু তার পকেট থেকে একটা রিভলভার বার করে বাক্সের মধ্যে ওই বলটাকে ঢোকাতে বললেন, এবং তারা ফিরে যাবেন এখান থেকে, সেই কথা ঘোষণা করলেন। দারুণ অবাক হয়ে চোখ কপালে তুলে পুরন্দর বললে, এই কি অসীমা, তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? অসীমা বলল, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু তা না হলে আপনি আমার কথা শুনতেন না। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, প্রকৃতিকে আপনি শেষ করে দিতে চাইছেন। আলাস্কার একটা লেক শুকিয়ে সাইবেরিয়া এত বড় একটা মেঘ পাঠালে প্রাকৃতিক মহা বিপর্যয় শুরু হয়ে যাবে। ডক্টর কার্পভের ওপর রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করতে চাইছেন। পুরন্দর চৌধুরী বললেন, ওটা সরিয়ে রাখো। 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি, তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইজি হিসাবে। অর্থাৎ তুমিও একটা জায়গায় পৌঁছবে, ইতিহাসে তোমার নামও লেখা থাকবে। আমি আপনার ভাইজি নই, আমি কার্পভের মেয়ে। এখানেও একটা বিশাল বড় টুইস্ট। কার্পভের মেয়ে এই অসীমা, সে কিন্তু তার যে পুরন্দর চৌধুরীর ভাই বলে যে পরিচয়টা দিয়েছিল সেটা মিথ্যে ছিল। হ্যাঁ, আমার মা বাঙালি মেয়ে। তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছিলে, তুমি একটা স্পাই, তুমি একটা গুপ্তচর। মিথ্যা কথা বলিনি, ঠিক মিথ্যা বলিনি। আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন। সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে, অন্য দেশের মেঘ আনার দরকার কি? সমুদ্র থেকে খাল কেটে সাহারা মরুভূমি এলাকায় জল নিয়ে আসা হচ্ছে, শুধু শুধু অন্য দেশের মেঘ আনার দরকার তো নেই। তুমি আমার এমন একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও? তুমি আমার উপর গুলি চালাও, আমাকে মেরে ফেলো, তবু এই গোলাটা আমি হ্রদে ফেলবই। আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী ছিল। অসীমে একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল। পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই অসীমা বলল, ওটা খুলবেন না, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব। রকেটটা খুলবেন না, রকেটের দরজা। আমি ওটা বাইরে ছুড়বই। ছুড়ুন তাহলে, কিন্তু জানলা টানলা খুলবেন না। এই সকেটের মধ্যে ফেলুন, একটা কোটর আছে গর্তের মতো, সেখানে ফেলুন। নিচে পরপর কয়েকটা ভালভ খুলে যাবে এবং ওটাকে বাইরে বের করে দেবে। তার মানে তুমি কি বলছো, জানলা খুলবো না কেন? ডক্টর পুরন্দর চৌধুরী, আপনি আবহাওয়া বিজ্ঞানী, কিন্তু আমি শুধু ইতিহাসের ছাত্রী নই, কম্পিউটারেরও আমার বিশেষ আগ্রহ আছে। আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম, সমস্ত কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে রেখেছিলাম, ঠিকঠাক করে রেখেছিলাম, এবং তার মাধ্যমে আমরা কিন্তু এখন রকেটটাকে নিয়ে অনেক দূরে চলে এসেছি। কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক উপরে নিয়ে এসেছে। লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনার বলটা ছুড়লেও লেকে পড়বে না। বলটা আস্তে 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 ঠান্ডা হয়ে আসছে না? অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই নেই। এখানে যদি বলটা ফেলে দেখাও হয়, যেহেতু কোনো বায়ুস্তর নেই, বলটা ওখানেই কিন্তু ভেসে থাকবে। বলটা নিচেও পড়বে না, কোথাও পড়বে না। পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। সে সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সব বুদ্ধি! বায়ুমণ্ডলের বাইরে তার অ্যালয়টা অকেজো। অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে, তারপর বলল, ওটা মহাশূন্যেই থাক, তাহলে কোনোদিন আর জলের ছোঁয়া পাবে না। পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক। অর্থাৎ বিজ্ঞানের আপনার আবিষ্কারের দ্বারা প্রকৃতির ধ্বংস, তাহলে প্রকৃতির ধ্বংসটাকে আটকানো গেল। এইভাবেই কিন্তু গল্পটা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে লিখে জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও। পাশাপাশি প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও।